হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জুবাইর তালুকদার। তো একটু আগে আপনারা যে ভিডিওগুলো দেখলেন সেগুলো হচ্ছে কলকাতার কিছু গ্লিমস। আমি কয়েকদিন আগে কিন্তু কলকাতা থেকে ঘুরে এসেছি। আর এই কলকাতা ভ্রমণে আমার ট্যুরমেট ছিল আমার ওয়াইফ। আমরা দুজনেই কিন্তু ঘুরতে অনেক পছন্দ করি। আর আসলে সত্যি কথা বলতে ইন্ডিয়া ঘোরার কথা চিন্তা করলেই যে জায়গাটা সবচেয়ে বেশি কমন থাকে সেটা হচ্ছে কলকাতা। আর আজকের ভিডিওতে কলকাতা ভ্রমণের ক্ষেত্রে যে 10টা জায়গা অথবা এক্সপিরিয়েন্স আপনারা ট্রাই করতে পারেন সেটাই আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। এবং এই ভিডিও শেষে আমরা কিভাবে কলকাতা পৌঁছেছি, কোথায় ছিলাম, কিরকম খরচ পড়েছিল সে ব্যাপারে আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি যে জায়গাটাতে যেতে রেকমেন্ড করব সেটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। 1906 সাল থেকে 1921 সালের মধ্যে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়াকে উৎসর্গ করে বানানো হয়েছে এই মেমোরিয়ালটি। ভিক্টোরিয়া মেমোরিয়াল হচ্ছে অ্যাকচুয়ালি মার্বেল পাথরের তৈরি বিশাল এক প্রাসাদের মতো স্থাপনা। এখানে ঢুকতে সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য টিকিট 100 রুপি। ঢুকে প্রথমে আপনাকে কিছুক্ষণ হাঁটতে হবে। প্রথমেই চোখে পড়বে কুইন ভিক্টোরিয়ার একটি মূর্তি। সামনাসামনি এটা দেখে কিন্তু বেশ ম্যাজেস্টিক লাগে। তার উপর আমরা যখন গিয়েছিলাম তখন মেঘলা ওয়েদার ছিল আর আশেপাশে কাকের আনাগোনা ছিল, তো সব কিছু মিলিয়ে কিন্তু ব্যাপারটাকে বেশ ড্রামাটিক লাগছিল। আর তার ঠিক পিছনে আছে বিশাল সেই প্রাসাদের মতো স্থাপনাটি। আমি আসার আগে এই স্থাপনাটিকে অনেক ছোট কল্পনা করেছিলাম, কিন্তু সামনাসামনি এসে রিয়েলাইজ করলাম এই স্থাপনাটি অনেক বিশাল। বলা হয় তাজমহলে যে ধরনের মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে এই স্থাপনাটি তৈরি করতেও কিন্তু একই ধরনের মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে। ছবি তোলার জন্য এই জায়গাটি একদম পারফেক্ট। স্থাপনাটির ভিতরে একটি জাদুঘর রয়েছে আর ভেতরটাও কিন্তু বেশ সুন্দর। আর পুরো জায়গাটা কিন্তু অনেক বিশাল, তাই আমি বলবো হাতে একটু সময় নিয়ে তারপর আপনারা আসবেন। এখান থেকে আপনি আবার দেখতে পারবেন কলকাতার সবচেয়ে লম্বা বিল্ডিং দি 42। 260 মিটার উঁচু এই বিল্ডিংটিতে 65টি তলা রয়েছে এবং কলকাতার মধ্যে সবচেয়ে লম্বা বিল্ডিং হচ্ছে এটি। আমরা বিকালের দিকে গিয়েছিলাম এবং সন্ধ্যা পর্যন্ত সেখানে ছিলাম, এবং সন্ধ্যার দিকে কিন্তু খুব সুন্দর লাইটিং করে, তখনও কিন্তু দেখতে বেশ চমৎকার লাগে। আর ফাঁকে ফাঁকে একটু বিদ্যুৎ চমকাচ্ছিল, সব মিলে কিন্তু অসাধারণ লাগছিল এনভায়রনমেন্টটা। সো আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি আপনারা অবশ্যই পরন্ত বিকালের দিকে যাবেন এবং সন্ধ্যা করে তারপর ফিরবেন। ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছেই রয়েছে সেন্ট পলস ক্যাথিড্রাল। এখানে ঢুকতে 10 টাকার একটি টিকিট কিনতে হয়। এর সুন্দর আর্কিটেকচার দেখে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এর সাইজও কিন্তু বিশাল। আপনি চাইলে ভেতরে যেতে পারবেন, কিন্তু ছবি তোলা নিষেধ। চার্চের পেছনেই রয়েছে বিশাল এক সবুজ মাঠ। আমি অবশ্যই বলবো সামনের দিকে সময় নষ্ট না করে ঢুকেই পেছনের মাঠের দিকে চলে আসবেন। এখানে ছবিও ভালো উঠবে, আবার বসেও গল্প করতে পারবেন। আমার মতে এই সাইড থেকেই চার্চের বেস্ট ভিউটা পাওয়া যায়। ওভারঅল আমার কাছে জায়গাটাকে বেশ ভালো লেগেছে। তবে এখানে কিন্তু 30 থেকে 40 মিনিটের বেশি সময় প্রয়োজন হয় না। তাই আমার রেকমেন্ডেশন হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরতে যাওয়ার আগে এই জায়গাটিতে ঘুরে যাবেন, এভাবে প্ল্যান করা। কলকাতা ঘুরতে আসবেন অথচ জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি দেখতে যাবেন না, তাই কি হয়? আর তাই তো আমরা দুজন সকাল সকাল শাড়ি পাঞ্জাবি পরে উঠে পড়লাম ট্যাক্সিতে। সেখানে যেয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির সামনে শাড়ি পাঞ্জাবিতে ছবি তুলবো, এমনই আমাদের প্ল্যান। যাবার সময় জায়গাটাকে কিন্তু পুরান ঢাকার মতো লাগছিল। রাস্তায় দেখতে পেলাম ট্রামের ট্র্যাক, কিছু মসজিদও কিন্তু চোখে পড়লো। আমরা পৌঁছে গেলাম, কিন্তু ভাগ্য খারাপ থাকলে যা হয়, কোনো এক কারণে আজকেও কালকে দুদিনই জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি বন্ধ, যদিও এটি শুধুমাত্র সোমবার দিন বন্ধ থাকে। কি আর করা, গেটের সামনে ছবি তুলেই শখ মেটাতে হলো। সেখান থেকে ফেরার পথে আমরা কলকাতার পানিপুরি টেস্ট করলাম, বেশ ভালোই ছিল। আর সেখানেই কিন্তু আমি সর্বপ্রথম মানুষের টানা রিক্সা দেখলাম। এভাবে মানুষকে টানতে দেখে বেশ খারাপ লাগলো, কিন্তু আমি শুনেছি টানা রিক্সা চালকেরা নিজেরাই কিন্তু এই ঐতিহ্য বজায় রাখতে বেশ বদ্ধপরিকর এবং তারা নিজেরাই কিন্তু আগ্রহ নিয়ে এই পেশাটিকে চালু রেখেছে। কলকাতার আইকনিক স্থাপনাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে হাওড়া ব্রিজ। 1943 সালে এটি খুলে দেওয়া হয়। এটি হুগলি নদীর উপর অবস্থিত হয়ে কলকাতা ও হাওড়াকে কানেক্ট করেছে। আমরা একটা ট্যাক্সি নিয়ে নিলাম। সেই ট্যাক্সি আমাদেরকে হাওড়া ব্রিজ ঘুরিয়ে কাছাকাছি একটি ঘাটে নামিয়ে দিবে। ট্যাক্সি দিয়ে যাওয়ার সময় কিন্তু বোঝা যাচ্ছিল কতটা বিশাল এই ব্রিজটা। বলা হয় এই ব্রিজে কিন্তু কোনো নাট বা বোল্ট ব্যবহার করা হয়নি, পুরোটাই রিভেটিং করে তৈরি করা হয়েছে। ট্যাক্সিতে হাওড়া ব্রিজ ঘুরে চলে যেতে পারেন মল্লিক ঘাটে। সেখানে হাওড়া ব্রিজের সুন্দর একটা ভিউ পাবেন। সূর্যাস্ত দেখার জন্য অবশ্যই চলে যাবেন প্রিন্সেপ ঘাটে। সেখানে একটা মেমোরিয়াল আছে।
আর তার পেছনেই বিদ্যাসাগর সেতুর বিশাল একটা পিলার দাঁড়িয়ে আছে। এই ভিউটা বেশ ম্যাজেস্টিক। এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না। আর মজার ব্যাপার হচ্ছে এখানে কয়েকজন কলকাতাবাসীর সাথে দেখা হয়ে গেল যারা আমার ভিডিও দেখে, তাদের সাথে বেশ কিছুক্ষণ সময় কথা হলো। আশেপাশের ভিউ কিন্তু বেশ চমৎকার লাগছিল। এরপরেই চলে গেলাম পাশে থাকা নৌকাঘাটে। হুগলি নদীতে নৌকাতে চড়বো আর সূর্যাস্ত দেখব। 400 রুপি দিয়ে আধা ঘন্টার জন্য এই নৌকাটি আমরা ভাড়া করে নিলাম। সামনে বিশাল বিদ্যাসাগর ব্রিজ, পিছনে সূর্য ডুবে যাচ্ছে, হালকা হালকা বাতাস বইছে, সব কিছু মিলে এত দারুণ লাগছিল যে বলার মতো নয়। বিদ্যাসাগর ব্রিজটা 1992 সালে খুলে দেওয়া হয়। হুগলি নদীর উপর অবস্থিত এই ব্রিজটা কলকাতা ও হাওড়াকে কানেক্ট করেছে। এখান থেকে কিন্তু আপনি হাওড়া ব্রিজও দেখতে পারবেন। কলকাতা আসলে সূর্যাস্তের সময় এই নৌকা ভ্রমণ কোনোভাবেই কিন্তু মিস করবেন না। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। এই গানটা যে ক্যাফেকে ঘিরে, কলকাতা এসে সেই ক্যাফে তো আর মিস দেওয়া যায় না। সন্ধ্যার পর চলে যেতে পারেন কলেজ স্ট্রিটের ইন্ডিয়ান কফি হাউসে। ভিতরে ঢুকেই একটা ভিন্টেজ লুক অ্যান্ড ফিল পাবেন। সবাই আড্ডায় ব্যস্ত, আর ওয়েটারদের আউটফিটও কিন্তু বেশ ইউনিক। একটা সুন্দর পাগড়ির মতো পরে থাকে অনেকেই। খাবারের দামও বেশ কম। কফিটা যদিও একটু বেশি মিষ্টি ছিল, তবে ফিশ কাটলেটটা কিন্তু বেশ দারুণ ছিল। আপনি চাইলে উপরের তলাতেও কিন্তু বসতে পারেন, এবং উপরের তলা থেকে কিন্তু পুরো কফি হাউসের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। ঐতিহ্যবাহী এই ক্যাফেটা 1876 সাল থেকে চালু হয়, এবং তখন থেকেই কিন্তু এই ইন্ডিয়ান কফি হাউসটা চালু রয়েছে। সো কলকাতা আসলে ইন্ডিয়ান কফি হাউস কিন্তু মিস করা একদমই উচিত হবে না। আর কফি হাউস থেকে বের হয়ে দেখবেন সারি সারি বইয়ের দোকান। এখানেও কিন্তু হাঁটাহাঁটি করতে আপনার বেশ ভালো লাগবে। বলা হয়ে থাকে এখানে যদি কোনো একটা বই না পাওয়া যায়, পুরো কলকাতা শহর ঘুরেও আপনি সেই বইটা পাবেন না। হলুদ কালারের অ্যাম্বাসেডর ট্যাক্সিগুলো হচ্ছে কলকাতার আইকন। আমি কলকাতার যেখানেই গিয়েছি সেখানেই কিন্তু দেখেছি এই হলুদ কালারের ট্যাক্সিগুলো। এই গাড়িগুলোর লুকের মধ্যে একটা ভিন্টেজ ভাইব আছে, তাই কলকাতা এসে অন্তত একবার হলেও এতে চড়বেন। যদিও আমাদের চড়া বেশিরভাগ ট্যাক্সির ভিতরের অবস্থা খুব একটা সুবিধার ছিল না, এবং এসিও নেই, কিন্তু চড়ে বেশ মজা পাবেন। আর ভাড়াও কিন্তু বেশি নয়। আমরা যেখানেই গিয়েছি ভাড়া ছিল 100 থেকে 200 রুপির মধ্যে। কলকাতা এসে আর যাই করেন না কেন স্ট্রিট ফুড মিস করবেন না। সাধারণত পপুলার প্লেসগুলোর বাইরেই কিন্তু সারি সারি স্ট্রিট ফুডের ভেন্ডর বসে থাকে। আমরা পার্ক স্ট্রিটের কাছাকাছি একটা মার্কেটের সামনেই কিন্তু সারি সারি স্ট্রিট ফুডের ভেন্ডর পেয়ে গেলাম, এবং সেখানে আমরা বিভিন্ন স্ট্রিট ফুড ট্রাই করলাম। বেশ ইউনিক কিছু আইটেমও পেয়ে গেলাম। যেমন এটা হচ্ছে ঠান্ডা কিন্তু ঝাল একটা ড্রিঙ্ক, খেতে কিন্তু একটু অন্যরকম লাগে। আবার এটা হচ্ছে ম্যাঙ্গো কুলফি, হাফ ম্যাঙ্গো হাফ কুলফি। সো কলকাতা এসে স্ট্রিট ফুড একদমই মিস দিবেন না। শপিংয়ের জন্য চলে যেতে পারেন কলকাতা নিউ মার্কেটে। ঢাকা নিউ মার্কেটের সাথে কিছুটা মিল পাবেন। দামাদামি করতে পারলে সব কিছু কিন্তু বেশ রিজনেবল প্রাইসেই পেয়ে যাবেন। আর যদি ব্র্যান্ডেড শপের প্রয়োজন হয় তবে কলকাতা সিটিতে কিন্তু অনেকগুলো শপিং মল রয়েছে। আমরা গিয়েছিলাম কোয়েস্ট মলে, বেশ পশ একটা মল, সব নামি দামি ব্র্যান্ডের দোকানে কিন্তু এতে ছিল। আর যদি মুভি দেখতে চান কোয়েস্ট মলের উপরে রয়েছে আইনক্স, সেখানে মুভি দেখতে পারেন। আর কোয়েস্ট মলের সামনেই আমি প্রথমবারের মতো কলকাতাতে ট্রাম দেখি, বেশ ইন্টারেস্টিং। কলকাতার পার্ক স্ট্রিটে কিন্তু অনেক নামি দামি আউটলেট পেয়ে যাবেন। এছাড়াও ম্যাকডোনাল্ডস, পিৎজা হাট, স্টারবাকস এসব পপুলার রেস্টুরেন্টও কিন্তু আপনি পার্ক স্ট্রিটে পেয়ে যাবেন। আর চকলেট শপিংয়ের জন্য আমরা গিয়েছিলাম জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির ঠিক অপোজিটেই স্মার্ট বাজারে। এটা কিন্তু বিশাল একটা সুপার শপ, এবং অনেক কিছুতে কিন্তু বেশ ডিসকাউন্ট ছিল। কলকাতা থেকে ফেরার দিন আমরা গিয়েছিলাম বিখ্যাত আরসালান রেস্টুরেন্টে। কাচ্চি আর কাবাবের জন্য বিখ্যাত। কোয়েস্ট মল থেকে একদমই কাছে। অর্ডার দিয়ে ফেললাম স্পেশাল কাচ্চি আর আরসালান মাটন কাবাব। স্পেশাল কাচ্চি নিয়েছিল 490 রুপি, আর কাবাব 500 রুপি। কাচ্চিটা বেশ মজা ছিল, আমাদের টেস্টের সাথে কিন্তু একদম মিলে। তবে কাবাবটা ছিল অসাধারণ। এর উপরে ছিল চিজের একটা লেয়ার, যেটা কিনা ফ্রাই করা হয়েছে, আর ভেতরে নরম কাবাব। সাথে নিয়েছিলাম আরসালান স্পেশাল নান। পুরো কলকাতা ভ্রমণে আমার খাওয়া বেস্ট মিল ছিল আরসালানে। সো যারা খেতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই কলকাতাতে এসে আরসালানে আসবেন। আর হ্যাঁ, এটা একটা হালাল রেস্টুরেন্ট। এখন আপনাদেরকে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেই, যেটা আপনাদের ভ্রমণের ক্ষেত্রে কাজে লাগতে পারে। আমরা চিটাগাং থেকে বাই এয়ার কলকাতাতে আসি। রিটার্ন এয়ারফেয়ার ছিল 16,000 টাকা পার পার্সন।
এয়ারপোর্ট থেকে কলকাতা শহরে আসার সময় কিন্তু কিছু সুন্দর ইনফ্রাস্ট্রাকচার চোখে পড়বে। এতে একটা আইডিয়া পাবেন কলকাতা শহরটা কত দ্রুত ডেভেলপ করছে। আমরা ছিলাম ক্যামাক স্ট্রিটে হোটেল সিনেটরে। বেশ ভালো একটা হোটেল, রুমগুলো কিন্তু বেশ স্ট্যান্ডার্ড এবং ক্লিন ছিল। পার নাইট আমাদের 3300 রুপি করে পড়েছে। Booking.com-এ আপনারা কিন্তু হোটেলের আরও অনেক অপশন এবং লোকেশন আগে থেকেই দেখে আসতে পারবেন। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আমি আশা করি কলকাতা ভ্রমণ সম্পর্কে আপনারা একটা ভালো ধারণা পেয়েছেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যে কোনো কোয়েশ্চেন নিচে কমেন্ট সেকশনে করলে হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।